আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের 2025 সপ্তম শ্রেণীর টেক্সট বুক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। কারণ আমরা জানি যে আমরা ইংলিশও মাঝে বুঝতে পারি, বাংলাও আমরা বুঝতে পারি, তবে বিজ্ঞান জিনিসটাও অনেক সময় অনেক জটিল হয়ে যায়। তাই আমরা এটি বুঝতে একটু সময় নিই বা এটি বুঝতে আমাদের একটু কষ্ট হয়। সেই কষ্টই আমরা আজকে ভন্ড করার জন্য বা কষ্টটা কমানোর জন্য আমি আজকে আপনাদের কাছে বিজ্ঞান ক্লাসটি নিয়ে হাজির হলাম। তাহলে চলেন শুরু করা যাক। ওকে, আমরা আজকে প্রথম অধ্যায় অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব অধ্যায়টি পড়ব। প্রথমে আমরা দেখিনি যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদি কে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায়। এর অণুজীবে অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক, শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে করে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদে রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। এখানে আমরা আসলে দেওয়া আছে যে আমরা এই অধ্যায় শেষে কি কি জিনিস সম্পর্কে আমরা জানতে পারবো, যে কি কি বিষয় সম্পর্কে আমাদের প্রবলেমগুলো দূর করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা মূল অধ্যায়ে ঢুকি। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব আছে যাদের খালি চোখে দেখাই যায় না। এদের অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদের আদিজীবও বলা হয়। হ্যাঁ, এখানে প্রথম প্যারাতেই একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিল আমাদের, যে আমরা যেসব অনেক জীব আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, ওগুলোকে বলা হয় অণুজীব। ওগুলোকে আমরা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পাই। এবং এসব অণুজীব আমি যেগুলো বলতেছি তোমরা চাইলে ওগুলো নোট ডাউন করে দিতে পারো। এগুলা তোমাদের অধ্যায় প্রথমেই পয়েন্টারে তোমরা নোট ডাউন করলে পরে অনেক জিনিসের সাথে এগুলোর সূত্র বা এগুলোর সম্পর্ক দেখে তোমাদের অন্য জিনিসগুলোও বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, প্রথমত অণুজীব কি? অণুজীব হলো আমরা যেসব জীব চোখ দিয়ে দেখি না, তবে মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে এগুলো দেখা যায়, এবং এগুলো অধিকাংশেরই সুগঠিত নিউক্লিয়াস নেই। এমন জীবকেই বলা হয় অণুজীব, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি। এসব অণুজীব থেকে জীবনের সূত্রপাত হয়েছিল। হ্যাঁ, মানে জীবনের সূত্রপাত কোনখান থেকে হয়েছিল? অণুজীব নামক একটি, অর্থাৎ অণুজীব, এটি থেকেই প্রথমে জীবনের সূত্রপাত হয়েছিল। তাও অণুজীবদের আদিজীবও বলে। আদি মানে কি? আমরা আদি মানে বুঝি পুরানো। সরি ফর দ্যাট। হ্যাঁ, মানে পুরনো বা আদি, যেটা পূর্বে একদম প্রথম দিকে ছিল। যেমন আমরা বলি আদি মানুষ। আদি মানুষ কি বোঝায়? আদি মানুষ অর্থ বোঝায় যে আমাদের একদম প্রথম দিকে, আমাদের জন্মের আগে যারা ছিল, একদম প্রথম দিকে মানুষ যারা, তাদেরকে কি বলা হয়? আদি মানুষ। ওকে, তারপর কি তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস হুইটেকারের জীবজগতে পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীব সমূহকে মলেরা প্রতিষ্ঠিত ফাঞ্জাই রাজ্যে দেখতে পেয়েছো। আবার অণুজীবদের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানে কারের অণুজীব বিজ্ঞানকে এই জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছেন। একটা কথা, যে এখানে একটা ব্যাপার আছে যে আমরা মার্গুরিস বা হুইটেকার এই দুজনের কারোই আসলে নাম জানি না। পঞ্চরাজ্য প্রস্তাবনা এটা আসলে আমরা দেখি নাই, বিকজ অফ আসলে এখানে যে জিনিসটা কথা বলেছে ওটা হলো ক্লাস 6 বইয়ে পুরাতন এডিশন যেটা ছিল, ওটা মানে পুরাতন কারিকুলাম, যে কারিকুলামে 2025 প্রণীত হয়েছে, ওই কারিকুলামে। এখন আমাদের কিন্তু তত বছর নতুন কারিকুলাম ছিল বলে আমরা এসব জিনিসের সাথে পরিচিত নয়। তাই আমি চেষ্টা করবো এসব জিনিসের সাথে আপনাদের পরে বা এই ভিডিওতে পরিচয় করে দেওয়া। ওকে, আচ্ছা, জীবজগতে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ওকে,
একটা হলো ক্যারিওটা, একটা হলো প্রোক্যারিওটা, আর একটা হলো ইউক্যারিওটা। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি আমি, এ মানে কি বুঝবেন? হুম, আহ, এ মানে আসলে মানে কোনো কিছু অনুপস্থিতিটার বুঝে আসলে, একটা কথা বললে মানে কোনো কিছু অনুপস্থিতি আসলে এ দ্বারা প্রকাশ করা হয়। এ ক্যারিওটা মানে হলো যেসব অণুজীবে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে, সরি, যেসব অণুজীবে নিউক্লিয়াসে কোনো অস্তিত্বই পাওয়া যায় না, সেসবকে বলা হয় কি এ ক্যারিওটা, ওকে, বা অকোষীয় জীব। অকোষীয় বলা হয় মানে মানে যার কোষটা আসলে সঠিকভাবে আহ, তৈরি নয়। আমরা কি জানি যে নিউক্লিয়াসকে বলা হয় কোষের কেন্দ্রবিন্দু, বা মানে কোষের সকল কার্যক্রম কিন্তু নিউক্লিয়াসের মাধ্যমেই, নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াসে কিন্তু ইয়া নিউক্লিয়াসের আদেশেই হয়ে থাকে। আচ্ছা আরেকটা কথা যে আমরা নিউক্লিয়াস না, এখানে এই তিনটা ভাগ কিন্তু নিউক্লিয়াসের উপস্থিতি অনুপস্থিতি নিয়েই তৈরি হয়েছে, তাই আমরা নিউক্লিয়াস জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। নিউক্লিয়াস হলো কোষের কেন্দ্রে থাকা একটি গোলাকার বস্তু, গোলাকারের মতো বস্তু, যা কোষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এবং যার মধ্যে কোষে বিভিন্ন তথ্য উপাত্ত সংরক্ষিত থাকে, ওকে। আচ্ছা নিউক্লিয়াস আবার চারটে অংশ আছে, হ্যাঁ, যথা একটা হলো কি নিউক্লিয়ার পর্দা বা আবরণী, আরেকটা বা মেমব্রেনও বলে, যে আমরা তত বছর কিন্তু এটি ক্লাস সিক্সে যারা ছিলেন তারা কিন্তু শিখছে যে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন নামে একটি আহ, আবরণী নিউক্লিয়াসকে কিন্তু ঘিরে আছে, বা একটা দেয়াল ঘিরে আছে। তারপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম, হ্যাঁ, নিউক্লিওপ্লাজম। তারপরে হলো ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু, আরেকটা হলো নিউক্লিয়াস, ওকে। আচ্ছা এই ক্যারিওটা হলো অকোষীয় এবং খুবই ক্ষুদ্র। এখানে বলা আছে যে এসব অণুজীব এতই ছোট, আমি কিন্তু বলছি অকোষীয় এবং খুবই ক্ষুদ্র, যে যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এটা দেখতেও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র হলো অণুবীক্ষণের একটি বড় পর্যায়, মানে এটা আরো বেশি শক্তিশালী নর্মাল থেকে, ওকে। যেমন আমি তোমাদের এই জায়গায় যেটা বলা আছে ওটাতে আমি একটু সামারি করে দিলে এখন 4টি পয়েন্ট আমরা পাবো। এক, এই ক্যারিওটা হলো অকোষীয় ও খুবই ক্ষুদ্র। তারপরে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় না, এদের অতি আণুবীক্ষণের অণুজীব বলা হয়। আচ্ছা আমি একটা কথা বলি, যেসব অণুজীবকে ইলেকট্রন আণুবীক্ষণের যন্ত্রের মাধ্যমে দেখা হয় তাদেরকে বলা হয় কি অতি আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক অর্থাৎ তো তুমি জানো যে আণুবীক্ষণ মানে যেগুলো আসলে ইয়াদ রাখতে হয় অতি আণুবীক্ষণিক, নট শুধু আণুবীক্ষণিক, এটাতে অতি আণুবীক্ষণিক তোমাদের দেখতে হবে, ওকে। অতি আণুবীক্ষণিক জীব বা অণুজীব। আর যেমন এটা উদাহরণ হলো ভাইরাস। আমরা জানি যে ভাইরাস আমরা গত বছর ক্লাস সিক্সের বইতে যে পড়েছি যে ভাইরাসের কিন্তু কোনো সুরক্ষিত নিউক্লিয়াস নেই, তাই এটি যে সময় একটি দেহে প্রবেশ করে তখন সে দেহে অন্যান্য কোষকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং নিজেই বংশবৃদ্ধি ঘটায়। এমনি কিন্তু অণুজীবটা নিজেরাই বংশবৃদ্ধি ঘটায়, তবে এরা নিজেরা বংশবৃদ্ধি ঘটাতে পারে না, এরা ওই অন্য কোষদের মাধ্যমেই বংশবৃদ্ধি ঘটায়, ওকে। আচ্ছা প্রোক্যারিওটা, অর্থাৎ প্রো এই ছোট্ট ওয়ার্ড, এটার অর্থ হলো কি আদি, এটা কিন্তু বলাই আছে আদি কোষী। আর ক্যারিওটা মানে হলো কি নিউক্লিয়াস, ভাববা তোমরা, হ্যাঁ ক্যারিওটা মানে নিউক্লিয়াস মানে আদি নিউক্লিয়াস, মানে যাদের মধ্যে সুরুটিত, আদি মানে হলো যেটা সুরুটিত নয়। আচ্ছা সুরুটিত নয়, আমি একটা যদি
এক্সাম্পল দিই যে আদি মানুষ যারা ছিল তারা কি এত বেশি সুরক্ষিত উপায়ে কাজ করতে পারতো না, তাদের কিন্তু না ছিল আমাদের মতো ব্রিডিং বা কোনো টেকনোলজি, তারা কিন্তু খুবই অগোছালো পর্যায়ে কাজ করতো। তারা অনেক সূত্র তো পাওয়া যায় যে আমরা অনেকেই বলে থাকি যে আদিবাসী বা আদি মানুষেরা কিন্তু কাঁচা মাংসও খেত। ওরা কিন্তু রান্নার পদ্ধতিটাও অনেক পর্যায়ে ওদের কাছে মানে এসেছে। এখানে বলা হয়েছে আচ্ছা যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা মানে হলো নিউক্লিয়াস, বুঝছো? সুরুটিত নয়, তারাই এই রাজ্যের সদস্য। সুরুটিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদি কোষ বলা হয়, যথা ব্যাকটেরিয়া। আচ্ছা আমি যদি এটার একটু সামারাইজ করি এবং কিছু এক্সট্রা তথ্য দিই, সেগুলো 5টি পয়েন্টে আমি বিভক্ত রয়েছে, তোমরা চাইলে এগুলো নোট ডাউন করতে পারো। যেমন 1, এদেরকে আদিবাসী জীব বলা হয়, যেটা এখানে আছে। এরা সাধারণত এককোষী, মানে এর প্রোক্যারিওটা রাজ্যে যেসব অণুজীব তারা সাধারণত এককোষী অণুজীবী হয়। 3, এদের নিউক্লিয়াস সুরুটিত নয়, এটা সবচেয়ে মেন পয়েন্ট। 4, এদের কোষে রাইবোসোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না। আচ্ছা আমরা জানি রাইবোসোম একটা অঙ্গাণু, আমরা গত বছর কিন্তু কোষের চিত্রে কিন্তু এটা দেখেছি। রাইবোসোম ছাড়াও নানা অঙ্গাণু আছে, যেমন কোষ গহ্বর ইত্যাদি। কিন্তু এদের কোষে রাইবোসোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না। নিউক্লিয়াস থাকে, ওরা সুরুটিত নয়, মানে ওটা ভালো করে গঠিত নয়। আর এদের মধ্যে উদাহরণ এখানে একটা দেওয়া আছে ব্যাকটেরিয়া, আমি আরো তিনটা দিলে, ব্যাকটেরিয়া একটা, সায়ানো ব্যাকটেরিয়া একটা, আর অ্যামিবা একটা। ওকে, তারপর কি ইউক্যারিওটা। ইউ মানে হলো কি, ইউ একটা ছোট্ট শব্দ, ইউ মানে হলো সুগঠিত, আর ক্যারিওটা মানে আমি বলছি নিউক্লিয়াস, মানে সুগঠিত নিউক্লিয়াস বা প্রকৃত রশ্মি। আমরা ইউ মানে প্রকৃতও বলতে পারি, প্রকৃত রশ্মি। ওকে, এখানে বলা হচ্ছে যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা মানে জানি কেন্দ্রিকা মানে হলো নিউক্লিয়াস সুগঠিত, তাদেরই প্রকৃত কোষ বলে। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এই ধরনের অণুজীব। এটাতে যদি আমি একটু সামারাইজ করি, হয় 1, এদেরকে প্রকৃত কোষী জীব বলা হয়। 2, এদের নিউক্লিয়াস সুগঠিত থাকে না। 3, কোষের সকল অঙ্গাণু বিদ্যমান, মানে এখানে রাইবোসোম সহ সকল অঙ্গাণু, যতগুলো অঙ্গাণু কোষের মধ্যে থাকে ওরা সবগুলোই এটার মধ্যে বিদ্যমান। 4, এরা সাধারণত বহুকোষী হয়, তবে এককোষীও হয়, মানে এদের মধ্যে বেশিরভাগ গুলো বহুকোষী, তবে এককোষী জীবও এদের মধ্যে বিদ্যমান। যেমন এখানেই বলা হচ্ছে যে শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এই ধরনের নানা অণুজীব। এটা নতুন শব্দ কিছু দেওয়া আছে যে অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, অণুজীব আর ভাইরাস। এরা কিন্তু আসলে বক্তৃতাটি নতুন শব্দ নেই, আমরা আর পড়ছি কিন্তু। যেমন এই ক্যারিওটা প্রোক্যারিওটা কিন্তু আমরা গত বছর আসলে পড়ছি। ইউক্যারিওটা আমরা পড়ছিলাম যে ইউক্যারিওটা, তবে এখানে ইউক্যারিওটাই বলছে, কিন্তু এখানে অ্যাক্যারিওটা অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে। আমরা কিন্তু ইউক্যারিওটা প্রোক্যারিওটা এই দুইটা পড়ছি, আমরা অণুজীব আর ভাইরাস তো অবশ্যই বলছি এগুলো। ভাইরাস ও ব্যাকটেরিয়া। ওকে, ভাইরাস, ইটেক্স, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এখানে কিন্তু একটা অণুজীবের মডেল দেওয়া আছে। এটার মাঝখানে যে তরঙ্গগুলো দেখতেছো, এটা কি ও মাথা প্রোটিন বা ডিএনএ, এটারও প্রোটিন। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি যে ভাইরাসের দুটি উপাদান থাকে, ভাইরাস কোষের দুটি উপাদান থাকে, এক নিউক্লিক অ্যাসিড এবং 2 হলো প্রোটিন। এখানে যে আবরণ যেটা থাকে ওটা হলো নিউক্লিক অ্যাসিড, এবং মাঝখানে যে রুয়া থাকে ওটাকে বলা হয় প্রোটিন। ওকে, ওরা প্রোটিন দ্বারা গঠিত। তবে কিছু কিছু অণুজীব যারা আছে, হ্যাঁ হ্যাঁ, ভাইরাস, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না, মানে ইলেকট্রন অনুবীক্ষণ মানে এরাও অতি আণুবীক্ষণিক যন্ত্র অণুজীব, কিন্তু এরা সরলতম গঠনে, মানে এদের গঠন খুবই সরল। ভাইরাসের দেহের কোষ প্রাচীর, প্লাজমারেমা, শোষণ গঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। হ্যাঁ দেখছো, আমি বলছিলাম কিন্তু এটা। তাই ভাইরাস দেহটা অকোষীয় জীব বলে, মানে এটা হলো অকোষীয় জীব, মানে ওটা হলো এই ক্যারিওটা যেটার মধ্যে নিউক্লিয়াসের কোনো মানে অস্তিত্ব নেই। তাই ভাইরাস দেহটা অকোষীয় জীব বলা হয়। এটা শুধুমাত্র আমিষ আবরণ, আমিষ কিন্তু আমরা প্রোটিন বলি, এবং নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, নিউক্লিক অ্যাসিড, তারপর ডিএনএ,
বা আরএনএ। আচ্ছা হ্যাঁ, ডিএনএ আর আরএনএ। ভাইরাস কিন্তু কি আমাদের অপরাধ করে না। এখন ভাইরাসের মধ্যে দুইটা জিনিস মাঝখানে থাকতে পারে, একটা হলো ডিএনএও থাকতে পারে আবার আরএনএও থাকতে পারে। এখানে ব্যাপার হলো যেসব ভাইরাস প্রাণী প্রাণী দেহে ঢুকতে পারে, মানে প্রাণী দেহে অপরাধ করে, তাদেরকে বলা হয় কি, তাদের মাঝখানে কি থাকে, ডিএনএ। আর যেসব ভাইরাস উদ্ভিদের মধ্যে ঢুকে, যেমন টিএমবি এটসেট্রা, এগুলোর মাঝখানে কি থাকে, আরএনএ। হ্যাঁ, আচ্ছা, এটাই আমিষার আবরণ। আমিষার আবরণ, কিন্তু এটা আমিষার আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সতর্কতা হারিয়ে ফেলে। মানে যদি এদের আমিষার আবরণটি ফুটো হয়ে বা কোনো কারণে যদি নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায়, তাহলে কিন্তু এদের জীবনে সতর্কক্ষণই হারিয়ে যায়। তবে অন্য জীব দেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয়, তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখা যায় না। এটাও না ভাইরাসের প্রকৃত পরজীবী বলা হয়। ওকে, ভাইরাসটা প্রকৃত পরজীবী বলা হয় কারণ এরা কিন্তু জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এদের কোনো জীবনের লক্ষণ থাকে না, তাই এদেরকে বলা হয় প্রকৃত পরজীবী। ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। চিত্র 1.1 এদের গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো। এই দেখো, এখানে চিত্র 1.1 কিন্তু দেওয়া আছে। এটা একটি ব্যাকটেরিওফাজ ভাইরাস, এখানে কিন্তু বলা আছে। এটা হয়তো অত স্পষ্ট না, তবে এটি কিন্তু একটি ভাইরাস। আমরা যদি জানতে পারি যে এটি ভাইরাস, এটির নাম কি, ব্যাকটেরিওফাজ ভাইরাস ক্রোনিকা। ওকে, দেন নিচে যাই রে। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যান্ডাচি ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। ভাইরাস মানবদেহে বসন্ত, হার্ম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা এছাড়াও নানা রোগ ব্যাধি ঘটায়, তবে এগুলো আসলে মেইনই বলা যায়। সৃষ্টি করে বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। ধানের তুন্দ্র ও তামাকে মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের একটা নাম বলছি, টিএমবি। টিএমবি অর্থ হলো তামাক। তামাক ইংলিশ হলো কি, টোবাকো। টিএমবি ফুল মিনিং হলো যে টোবাকো মোজাইক ভাইরাস। এটা কিন্তু বলা আছে তামাকের মোজাইক ভাইরাস। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তামাকের মোজাইক ভাইরাস ডাইরেক্ট বলা আছে। আমি ওটাতে টোবাকো মোজাইক ভাইরাসও বলতে পারি ইংরেজিতে যদি বলি। ওকে, এটা অ্যাব্রিভিয়েশন হলো কি, টিএমবি। আচ্ছা, ভাইরাসের উপকারিতা। বিভিন্ন রোগ যেমন বসন্ত পোলিও ও প্রেডের টিকা ভাইরাস থেকে তৈরি হয়। অর্থাৎ আমি তোমাদের যদি বলি যে ভাইরাস যেটা, তোমরা কি জানো যে বসন্ত রোগ হয় ভাইরাস থেকে। আবার এই বসন্ত রোগের যে কোষ যেটা বা যে বসন্ত রোগ যে ভাইরাস থেকে হয়, ওটারে তোমরা যদি অর্ধেক মরা, মানে অর্ধেক মারি ফেলে যদি তোমরা অর্ধেক মৃত অবস্থা যদি তোমরা আবার ওই আক্রান্ত ব্যক্তির শরীরে পুশ করো বা প্রবেশ করো, ওটা কিন্তু ভ্যাকসিন হিসেবে কাজ করে। এই রোগে, বসন্ত রোগে ভ্যাকসিন হিসেবে কাজ করে। হ্যাঁ, তাই এখানে টিকা এড়াতে আবার জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় কিছু ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে। ইজিরতা ভাইরাসের অপকারিতা। মানব দেহে কোভিড-19, বসন্ত, হাম, জরাতঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে। উদ্ভিদে বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ, ধানের টুন্ন রোগ ইত্যাদি সৃষ্টি করে। আচ্ছা, আজকের মতো আমাদের ভাইরাস পার্টটি আসলে এখানে শেষ করলাম। আচ্ছা, ভাইরাসের সম্পর্কে কিছু এক্সট্রা বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের দিয়ে রাখি। ভাইরাস যে শব্দটা, এটি হলো ভাইরাস। ভাইরাস হলো একটি ল্যাটিন শব্দ। ওকে, তোমরা কিন্তু জানো যে বিভিন্ন বিজ্ঞানে কিন্তু বেশিরভাগ জিনিসই ল্যাটিন বা গ্রিক এই দুটি ভাষা থেকে আসলে নেওয়া হয়। যেমন ভাইরাস একটি কি, ল্যাটিন শব্দ। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য। একটি ল্যাটিন শব্দ। এন্ড ভাইরাসের অর্থটি, ভাইরাসের অর্থ হলো বিষ, অর্থাৎ কি, পয়জন। ওকে, দেন ভাইরাসের একটি সুন্দর সংজ্ঞা হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক
বস্তুকে ভাইরাস বলে। এখানে কিন্তু খুবই সুন্দরভাবে বলা হয়েছে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন সম্পর্কে একটু বলি, যে নিউক্লিক অ্যাসিড হলো ভাইরাসের কেন্দ্রে বা ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে। এই অ্যাসিডের ডিএনএ বা আরএনএ থাকে। আমরা বলছি যে ডিএনএ থাকে যেসব ভাইরাস প্রাণীদেরকে আক্রান্ত করে, এবং আরএনএ থাকে যেসব ভাইরাস উদ্ভিদদেরকে আক্রান্ত করে। প্রোটিন অ্যাসিডকে ঘিরে বাইরের দিক দিয়ে প্রোটিন আবরণ থাকে। ওকে, দেন আচ্ছা, আমরা এখানে একটা জিনিস জানছিলাম যে ভাইরাস বিভিন্ন আকারে হয়। যেমন এখানে বলাই আছে যে ভাইরাস হল ডোরাকার, দণ্ডাকার, ব্যান্ডা চিহ্নে, পাউরুটি চিহ্নে ইত্যাদি হতে পারে। আমি এসব কিছু ভাইরাসের নাম বলি। যেমন ডোরাকার কিছু ভাইরাস হলো পোলিও বা ডেঙ্গু ভাইরাস। ব্যান্ডাচি আকার, ব্যান্ডাচি অর্থাৎ মানে ব্যান্ডাচি হলো ব্যানের বাচ্চা। এগুলো আসলে কিছু এরকম আকারে থাকে, মানে এখানে ধরুন আসলে রেড টাইপের থাকে না, এরকম আকারে, বা আমি যদি বলি, হ্যাঁ এটাই বলতে রে, এই আকারটাই থাকে। এরকম কিছু হলো T2, T4 বা T6 ভাইরাস। তারপর ডিম্বাটয়, মানে ডিম্বাটা মানে হলো ডিমের আকার একটি ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা। আর দণ্ডাটা বলতে গেলে মাপস বা টিএমবি কিন্তু আমি তোমাদের বলছি। এবং তারপর হলো পাউলুটিয়াটা হলো ব্যাকসেনিয়া বা হার্পিস। ওকে, এটি হলো ভাইরাস সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ। আবার যদি আমি বলি যে ভাইরাস দিয়ে কিছু গঠিত রোগ হলো হ্যাপাটাইটিস ভাইরাস বা জন্ডিস। আমরা যেটা জন্ডিস বলি ওটা শুদ্ধ ভাষায় বলা হয়, বিজ্ঞান ভাষা বলা হয় হ্যাপাটাইটিস ভাইরাস। তারপরে রয়েছে বার্ড ফ্লু, তারপর জরাতঙ্ক, ডেঙ্গু ভাইরাস, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, এইডস ভাইরাস, পোলিও বা ইবোলা ভাইরাস। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যে ভাইরাসের বৈশিষ্ট্য বলি, এগুলো হলো অটোসীয় জীব, এরা শ্রমজীব, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত এরা, এবং এদের দেহে কোষপ্রাচীর, কোষঝিল্লি, সুরক্ষিত নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কিছুই থাকে না, তাই ভাইরাসটা অটোসীয় জীব বলে। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আর আমি পর্বে আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করবো। আজকে আমরা ভাইরাস নিয়ে আলোচনা করে তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক ভাইরাস, অর্থাৎ প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক ভাইরাস শেষ করলাম। তারপরে আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। সবার উদ্দেশ্যে আমার বিনীত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।